Today's Bangla Television. আসসালামু আলাইকুম, টুডেস বাংলা টেলিভিশনের সকলকে স্বাগতম। ওবায়দুল কাদেরকে পদত্যাগ করতে বললেন রুহুল কবির রিজভী। জানাবো খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ পাঠানোকে ফালতু বললেন রুহুল কবির রিজভী। থাকছে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নিয়ে যা বললেন সচিব। জানাবো বাংলাদেশে কারো ছায়া দেখলেই আঁতকে উঠতে হয়, মন্তব্য ফখরুলের। এছাড়া জানাবো রাজনীতির দুই ধারা, উন্নয়ন ও মিথ্যাচার, মন্তব্য ওবায়দুল কাদেরের। এছাড়া জানাবো ক্যাসিনো কাণ্ডে এনু ও রূপন ভূঁইয়াকে জামিন দেননি হাইকোর্ট। আরও রয়েছে বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা, 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। এছাড়া থাকছে ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চান ইমরান খান এবং সবশেষে জানাবো দেশে 3 মাসের পেঁয়াজ মজুদ আছে। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। শুরু থেকেই করোনা রোগীর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে সরকার মিথ্যাচার করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকার শুরু থেকেই করোনা রোগীর আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা নিয়ে মিথ্যাচার করেছে। জাতির সামনে প্রকৃত তথ্য তুলে ধরা হচ্ছে না, করোনার টেস্ট কমিয়ে দিয়ে করোনা রোগী নেই বলে জনগণকে ধাপ্পা দিয়ে বিপদের মধ্যে ঠেলে দিচ্ছে। এর উদ্দেশ্য হচ্ছে করোনা থেকে জনদৃষ্টিকে অন্যদিকে সরিয়ে রাখা, নিজেদের ব্যর্থতা ঢাকা দেওয়ার জন্য সরকারি প্রতিষ্ঠানগুলোকে মিথ্যাচারের যন্ত্র বানানো হচ্ছে। মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কয়েকদিন আগে বলেছেন বিএনপি চিরাচরিত মিথ্যাচার করছে। বিএনপি বলেছে সরকার করোনা রোগীদের পরিসংখ্যানে 82,000 রোগীর নাম বাদ দিয়েছে। তিনি বলেছেন 82,000-এর তথ্য কোথায় পেয়েছেন এবং এর তালিকা জানতে চেয়েছেন। ওবায়দুল কাদের সাহেবের উদ্দেশ্যে বলতে চাই, বানোয়াট এবং অসত্য কথা বলার ফেরিওয়ালা আপনারা। একটি ইংরেজি পত্রিকায় এসেছে 82,000 নয়, 84,000 করোনা রোগী সরকারের ডাটাবেজের অন্তর্ভুক্ত করা হয়নি। বিএনপির এই নেতা বলেন, ডিজি হেলথ সার্ভিস কি সরকারি নাকি বিরোধী দলীয় প্রতিষ্ঠান? এটি প্রত্যক্ষভাবে একটি সরকারি প্রতিষ্ঠান। তাদের ডাটাবেস থেকে 84,000 রোগীর নাম হারিয়ে গেল কিভাবে? এ তথ্যটি এমন একটি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেটি জনগণের কাছে বিশ্বাসযোগ্য। এ সংবাদ প্রতিবেদনে আরও বলা হয়েছে, সরকারি ডাটাবেজে এলাকাভিত্তিক করোনার সংখ্যা ও সংক্রমণের হারের তেমন তথ্য নেই। আমি বলতে চাই, পত্রিকাটি পাঠ করে ওবায়দুল কাদের সাহেবের নিজের আত্মমর্যাদার কথা চিন্তা করে এই মুহূর্তে পদত্যাগ করা উচিত। জনসম্মুখে ডাহা মিথ্যা উল্লেখ করার পর একজন মন্ত্রীর কোনো ক্রমে দায়িত্বে থাকা তার মর্যাদার সঙ্গে বেমানান। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য একরামুল হক বিপ্লব, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা জাহিদুর রহমান মোর্শেদ আলম প্রমুখ। অপরদিকে খিচুড়ি রান্না শিখতে কর্মকর্তাদের বিদেশ পাঠানোকে ফালতু বললেন রুহুল কবির রিজভী। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাবনাকে ফালতু বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রিজভী বলেন, এখন খিচুড়ি রান্না প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোর কথাও খবর বের হয়েছে। ইতোপূর্বে পুকুর খননের প্রশিক্ষণের জন্য সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানো হয়েছিল। এছাড়াও পাবদা মাছ চাষের প্রশিক্ষণ নিতে সরকারি কর্মকর্তারা বিদেশে গিয়েছিলেন। এসব অভিনব ও হাস্যকর তামাশা কেবলমাত্র শেখ হাসিনার আমলেই সম্ভব। আবহমান কাল ধরে এই বিষয়গুলো সাধারণ মানুষের রপ্ত, অথচ সেসব বিষয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানোতে একটি প্রবাদ মনে পড়ে যায়, সরকারি মাল দরিয়ামে ঢাল। মোটা অঙ্কের বৈদেশিক মুদ্রা খরচ করে ফালতু কাজের সরকারি কর্মকর্তাদের বিদেশ পাঠানো মূলত মিডনাইট নির্বাচনে সহায়তা করার জন্য সরকারি কর্মকর্তাদের উপঢৌকন দেয়া। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা আব্দুস সালাম, মোর্শেদ আলম প্রমুখ। এদিকে খিচুড়ি রান্নার প্রশিক্ষণ নিয়ে যা বললেন সচিব। খিচুড়ি রান্না শিখতে সরকারি কর্মকর্তাদের বিদেশে পাঠানোর প্রস্তাবনার খবরে ব্যাপক সমালোচনার মুখে বিষয়টি পরিষ্কার করেছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। সচিব বলেন, খিচুড়ি রান্না শেখার জন্য প্রশিক্ষণ নয়, প্রাথমিকের শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মতভাবে খাবার পরিবেশনের ব্যবস্থাপনা দেখতে কর্মকর্তাদের বিদেশ পাঠানোর প্রস্তাব করা হয়েছে। খিচুড়ি কিভাবে রান্না করে সেটার জন্য আমরা বিদেশে লোক পাঠাচ্ছি না। এ প্রকল্পটি এখনো অনুমোদন হয়নি। মঙ্গলবার সচিবালয় নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি একথা বলেন। তিনি বলেন, যে কোনো প্রকল্পে দেশে বিদেশে কর্মকর্তাদের প্রশিক্ষণের বিধান রয়েছে। সচিবের ভাষ্য, স্কুল ফিডিং পলিসির আওতায় প্রস্তাবিত প্রকল্পে বিদেশে প্রশিক্ষণে যে ব্যয় হবে তা অপচয় নয়, এটা কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে। বাংলাদেশে কারো ছায়া দেখলেই আঁতকে উঠতে হয়, মন্তব্য মির্জা ফখরুলের। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রকৃত গণতান্ত্রিক সমাজে ব্যক্তি মানুষের মর্যাদা সমুন্নত থাকে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় মানুষকে দাসে পরিণত করা যায় না। একমাত্র গণতান্ত্রিক রাষ্ট্র সমাজেই কেবলমাত্র মানুষের অধিকার নিশ্চিত হয়। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে মঙ্গলবার এক বাণীতে তিনি এসব কথা বলেন। ফখরুল বলেন, আজ আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে বাংলাদেশ সহ সারা বিশ্বের গণতন্ত্রমনা মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
জাতিসংঘ কর্তৃক 2007 সালের 15 সেপ্টেম্বর থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে গণতন্ত্রের সারবত্তা ও অনুশীলনে সবাইকে উদ্বুদ্ধ করতে। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, আহতদের জানাচ্ছি সমবেদনা। বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্র এমন একটি শাসন ব্যবস্থা যেখানে জনগণ সরাসরি শাসন ব্যবস্থায় অংশগ্রহণ করতে পারে। জনগণের মতামতই হয় সরকার পরিচালনার ভিত্তি। কেবল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও মানবাধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, আসুন আমরা বর্তমান দুঃসময় কাটিয়ে উঠতে গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে গণতন্ত্রের মুক্তির মাধ্যমে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলি। রাজনীতির দুই ধারা, উন্নয়ন ও মিথ্যাচার, জানালেন ওবায়দুল কাদের। দেশে দুই ধারার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিবের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তিনি ঠিকই বলেছেন, চলমান রাজনীতির দুটি ধারার, একটি ৭১-এর চেতনায় বিশ্বাসী, অন্যটি ৪৭-এর চেতনায় বিশ্বাসী। একদিকে মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রা, অন্যদিকে সাম্প্রদায়িক ভাবধারায় দেশকে পেছনের দিকে টেনে নেওয়ার অপচেষ্টা যোগ করেন কাদের। তিনি জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে একথা বলেন। দেশের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মোবাইল অ্যাপের মাধ্যমে চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ তৈরি করেছে। এই অ্যাপটি বাংলাদেশের চিকিৎসা খাতে নতুন অধ্যায় যুক্ত করবে বলে আশাবাদ ব্যক্ত করেন কাদের। জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপের মাধ্যমে রোগীরা চিকিৎসকদের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন এবং বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা সেবা নিতে পারবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও উপকমিটির চেয়ারম্যান অধ্যাপক ডক্টর হোসেন মনসুর। আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব প্রকৌশলী মোহাম্মদ আব্দুস সবুর বলেন, মহামারী করোনা ভাইরাসের শুরুতে ডাক্তাররা যখন চেম্বারে সরাসরি রোগীদের সেবা দিতে পারছিলেন না, তখন টেলিমেডিসিন সেবাই একমাত্র ভরসা হয়ে উঠেছিল। এরপরেই জয় বাংলা টেলিমেডিসিন অ্যাপ নিয়ে কাজ শুরু করা হয়। ক্যাসিনো কাণ্ডে এনু ও রূপন ভূঁইয়াকে জামিন দেননি হাইকোর্ট। ক্যাসিনো বিরোধী অভিযানে গ্রেফতার হওয়া দুই ভাই ক্যান্ডারিয়া থানা আওয়ামী লীগের বহিষ্কৃত সহসভাপতি এনামুল হক এনু ও যুগ্ম সম্পাদক রূপন ভূঁইয়াকে জামিন দেননি হাইকোর্ট। তবে তাদের কেন জামিন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় জামিন চেয়ে করা আবেদনের শুনানি করে মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। 2 সপ্তাহের মধ্যে সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে। এনু ও রূপনের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব, দুদকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। গত 15 জুন ওই দুই ভাইয়ের জামিন আবেদন খারিজ করেন ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ কে এম ইমরুল কায়েস। এরপর তারা হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন। গত বছর 24 সেপ্টেম্বর গ্যান্ডারিয়ায় এনু রূপনের বাড়িতে অভিযান চালায় র্যাব। তাদের বাসায় টয়লেটে স্বর্ণের কমোড পাওয়া যায়, সেখান থেকে টাকা ও স্বর্ণালংকার জব্দ করা হয়। এরপর ওয়ান্ডার্স ক্লাবের কর্মচারী আবুল কালাম ও এনুর বন্ধু হারুনুর রশিদের বাসায় অভিযান চালানো হয়। ওই অভিযানে 5 কোটি 5 লাখ টাকা, 8 কেজি স্বর্ণালংকার ও 6টি আগ্নেয়াস্ত্র জব্দ করে র্যাব। এরপর গত বছর 23 অক্টোবর 35 কোটি টাকা জ্ঞাত বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুজনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করে দুদক। এনুর বিরুদ্ধে 21 কোটি 89 লাখ 43 হাজার টাকার সম্পদ অর্জন এবং রূপনের বিরুদ্ধে 14 কোটি 12 লাখ 95 হাজার 882 টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। বুয়েট শিক্ষার্থী আবরার হত্যা, 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবরার ফাদ হত্যা মামলায় 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষ করা হয়। শুনানি শেষে ঢাকার 1 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবু জাফর মোহাম্মদ কামরুজ্জামান আদেশের জন্য 15 সেপ্টেম্বর দিন ধার্য করেন। 25 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোশাররফ হোসেন কাজল, এহসানুল হক সমাজি এবং আবু আবদুল্লাহ ভূঁইয়া। পরে কারাগারে থাকা 22 আসামির মধ্যে 15 আসামির পক্ষে মামলার দায় থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। মামলার অপর 3 আসামি পলাতক থাকায় তাদের পক্ষে রাষ্ট্রীয় খরচে আইনজীবীরা দায়িত্ব পালন করছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য 15 সেপ্টেম্বর দিন ধার্য করেন। এদিকে ধর্ষকদের প্রকাশ্য ফাঁসি চান ইমরান খান। ধর্ষণ মামলায় জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়ে দিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে যৌন হেনস্থাকারীদের জাতীয় রেজিস্টার তৈরির পরিকল্পনাও করছেন তিনি। ইমরান খান মনে করেন, ধর্ষণের মামলার অপরাধীর প্রকাশ্য ফাঁসি অথবা নপুংসক করে দেওয়ার মতো দৃষ্টান্তমূলক শাস্তি প্রাপ্য। সোমবার পাকিস্তানের একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে এ প্রসঙ্গে তিনি বলেন, আমার মতে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসি দেওয়া উচিত, কিন্তু আমার উপদেষ্টারা বলেছেন এমন আইন হলে
ইইউর সঙ্গে বাণিজ্যে অসুবিধার মুখে পড়তে হতে পারে। গত সপ্তাহে লাহোরের কাছে হাইওয়ের উপর দুষ্কৃতিকারীরা পিস্তল উঁচিয়ে গাড়ি থামাতে বাধ্য করে মা ও মেয়েকে। এরপর তাদের দুজনকেই ধর্ষণ করা হয়। ওই ধর্ষণের ঘটনায় তোলপাড় চলছে পাকিস্তান জুড়ে। মঙ্গলবার দেশটির মন্ত্রিসভার বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়। এতে ধর্ষণের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি করা হয়। দেশে ৩ মাসের পেঁয়াজ মজুদ আছে। হঠাৎ করে অনির্দিষ্টকালের জন্য পেঁয়াজ রফতানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এ ঘোষণার পরপরই দেশের বাজারে নিত্য প্রয়োজনীয় এই পণ্যটির দাম প্রায় দ্বিগুণ বেড়ে গেছে। তবে দেশে প্রায় ৩ মাসের পেঁয়াজ মজুদ আছে বলে জানা গেছে। বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে জানা গেছে, দেশের প্রধান পেঁয়াজ উৎপাদনকারী জেলা পাবনা, ফরিদপুর, রাজবাড়ী, রাজশাহী, কুষ্টিয়া ও মানিকগঞ্জে বর্তমানে পেঁয়াজের মজুদের পরিমাণ ৫,২৫,০০০ টন। তবে বাংলাদেশে পেঁয়াজের মৌসুম আসতে এখনো ৬ মাস বাকি। এই সময় পেঁয়াজের চাহিদা রয়েছে প্রায় ১১ লাখ টন। কমিশনের এই হিসাবে দেখা যায় আগামী প্রায় ৩ মাসের পেঁয়াজ মজুদ আছে। বাকি ৩ মাসের পেঁয়াজ আমদানি করেই মেটাতে হবে। অর্থাৎ মার্চের আগ পর্যন্ত আরও প্রায় ৬ লাখ টন পেঁয়াজ আমদানির দরকার পড়বে। বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের এক প্রতিবেদনে পেঁয়াজের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে ভারতের বিকল্প হিসাবে ৮টি দেশের বাজারের সন্ধান করতে পরামর্শ দেওয়া হয়েছে। দেশগুলো হচ্ছে মিয়ানমার, আফগানিস্তান, মিশর, তুরস্ক, চীন, মালয়েশিয়া, পাকিস্তান ও নেদারল্যান্ডস। দেশ বিদেশের সর্বশেষ সংবাদ জানতে টুডেস বাংলা টেলিভিশনে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।